হরমুজ নিয়ে বুধবারের মধ্যে চুক্তি হতে পারে জানালেন মার্কিন অর্থমন্ত্রী। ইরান বলছে ওমানের সাথে আলোচনা ইতিবাচক। হাজারো মানুষ সামলাতে হিমশিম খাচ্ছে সেউতা কর্তৃপক্ষ। 5 দিন পর রেড ক্রসের খাবার পেলেন অভিবাসন প্রত্যাশীরা। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত গোটা বিশ্ব। ইউরোপে তীব্র তাপ প্রবাহ ও দাবানল। ভারতে 2 রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা শতাধিক। হরমুজ প্রণালী আবার চালু করতে বুধবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। অন্যদিকে ইরান জানিয়েছে হরমুজ নিয়ে ওমানের সাথে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলেছে। সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট বলেন, ইরানের সঙ্গে আলাপ হয়েছে এবং বুধবারের মধ্যে হরমুজ চালু করতে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। এর মাধ্যমে সংঘাত একটি স্থিতিশীল অবস্থার দিকে এগোবে বলে জানান তিনি। একই সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই প্রণালী সংক্রান্ত আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছেন। অন্যদিকে ইরান জানিয়েছে হরমুজ নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে এগিয়ে চলেছে, যদিও এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। লোহিত সাগরের ইয়েমেন উপকূলে হামলার কবলে পড়ে ডুবে গেছে ভারতের পতাকাবাহী একটি জাহাজ। মোট 14 জন ক্রু ছিলেন জাহাজটিতে। তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইয়েমেনের রেজিস্ট্যান্স ফোর্স জানিয়েছে তাদের কোস্ট গার্ডের নৌ ইউনিট একটি যৌথ উদ্ধার অভিযান চালিয়ে এই নাবিকদের উদ্ধার করে। এমএসভি ফয়েজ নূরে আলিয়া নামের ওই জাহাজে থাকা 14 জন ক্রুর মধ্যে 13 জনই ভারতীয় ছিলেন। ভারতের নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, কোনো ধরনের উস্কানি ছাড়া তাদের জাহাজে হামলা হয়েছে। এদিকে লোহিত সাগরে কয়েকদিন আগে অবরোধ আরোপ করে হুতি বিদ্রোহীরা। তারা জানায় সৌদি পণ্যবাহী কোনো জাহাজ লোহিত সাগরের বাব এল মান্দেব প্রণালী দিয়ে পার হতে দেওয়া হবে না। ইরান মার্কিন যুদ্ধে নিহত আমেরিকান সৈন্যের সংখ্যা নিয়ে ধোঁয়াশা বাড়ছেই। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই দাবি করেছেন এ পর্যন্ত শত শত মার্কিন সেনা নিহত হয়েছে, যদিও পেন্টাগনের দাবি এই সংখ্যা মাত্র 18 জন। এ নিয়ে খোদ আমেরিকাতেই নিহতের সংখ্যা লুকানোর অভিযোগ উঠেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। বিস্তারিত নাহিদা রিন্তির প্রতিবেদনে। জুলাই মাসে ইরানের হামলায় শত শত মার্কিন সেনা নিহত ও আহত হয়েছে। ইরানের এই দাবি অস্বীকার করছে পেন্টাগন। স্থানীয় সময় সোমবার সংবাদ মাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির সামরিক উপদেষ্টা মহসেন রেজাই এই দাবি করেন। তবে যুক্তরাষ্ট্রের দাবি, সাম্প্রতিক হামলায় নিহত ও আহত মিলে 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর গত রবিবার হতাহতদের সঠিক তথ্য রাখতে একটি নতুন রিপোর্টিং পদ্ধতি চালু করেছে। এর মাধ্যমে হতাহতের সামগ্রিক হিসাবকে অপারেশন অ্যাপিক ফিউরি এবং ওভারসিজ অপারেশনস এই 2 ভাগে বিভক্ত করায় তথ্য লুকানোর চেষ্টা ও অস্বচ্ছতার গুরুতর অভিযোগ উঠেছে। এদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার সক্ষমতা কমানো এবং তেহরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে কয়েক মাস ধরে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এর শেষ দফার আগ্রাসন শুরু হয় জুলাইয়ে। এই নতুন বিভাজন ও হিসাবের পরিবর্তন নিয়ে এখন মার্কিন প্রশাসনের নীতি নির্ধারকদের মধ্যে তীব্র সমালোচনা চলছে। হতাহতদের নাম 2 ভাগে ভাগ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট সিনেটররা। আর ইউরোপে মার্কিন বাহিনীর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস এই হিসাবের সত্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। আর ট্রাম্পের সমালোচক রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি নতুন বিভাজনকে হাস্যকর চালাকি হিসেবে আখ্যা দিয়েছেন। নাহিদা রিন্থি, ৭১। ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার জন্য আলোচনা করেছিল সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেস ও ড্রপ সাইট নিউজ ফাঁস হওয়া কিছু ইমেইলের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2021 সাল থেকে 2023 সালের শুরুর দিক পর্যন্ত এলবিট সিস্টেমস ও ইউএইর মধ্যে হারমিস 900 ড্রোন, স্কাই আই নজরদারির ব্যবস্থা, নিয়ন্ত্রণ সরঞ্জাম, প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা বিক্রির বিষয়ে আলোচনা চলছিল। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় 2022 সালের মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতে একটি প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতিও নিচ্ছিল। অন্যদিকে নথিগুলোতে উল্লেখিত চুক্তিগুলো শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছিল কিনা তা স্পষ্ট নয়।
প্রায় ৩ বছর আগে গাজা শহরের সাবরা এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ১১২ সদস্যকে একসাথে দাফন করা হয়েছে। নিহতরা সবাই একই গোত্রের। ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েলি হামলায় নিহত এসব ফিলিস্তিনির মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার স্বজনদের উপস্থিতিতে তাদের দাফন হয়। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের দাফনের ব্যবস্থা করা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায় ১ আগস্ট উদ্ধারকারীর ১১২ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। তবে ধারণা করা হচ্ছে এখনও আরও অনেকের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। গত কয়েকদিনে মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় আসা অবস্থান নেওয়া হাজার হাজার অভিবাসীকে সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। সেউতার সমুদ্র সৈকতে ক্ষুধা ও তৃষ্ণায় ভুগতে থাকা মানুষেরা ৫ দিন পর খাবার পেলেন রেড ক্রস থেকে। এদিকে অনেক অভিবাসী আশ্রয়ের জন্য প্ল্যাকার্ড হাতে নিয়ে জানান তারা আর মরক্কোতে ফিরতে চান না। নাহিদা রিন্থির প্রতিবেদনে বিস্তারিত। Everyone here is thirsty and hungry. That's it. আমাদের শরীরে আর তেমন শক্তি নেই, কিন্তু আমরা হাল ছাড়ছি না। এখানে যদি মরতেও হয় তবে এখানেই মরব। তবুও ওখানে ফিরে যাওয়ার চেয়ে এখানেই মরে যাওয়া ভালো। We don't need to go back in Morocco again. মালির বামাকো থেকে আসা ১৮ বছর বয়সী আলী সাঙ্গারে এভাবেই নিজের কথাগুলো বলছেন। গত সপ্তাহে সীমান্ত দিয়ে সেউতায় প্রবেশ করেছেন আলী। ২০২৪ সালে মালি ছাড়ার পর মৌরিতানিয়া, আলজেরিয়া ও মরক্কো হয়ে সেউতায় পৌঁছানো এটি তার পঞ্চম প্রচেষ্টা। এল ট্রাম্পোলিয়ন সমুদ্র সৈকতে তাঁবু গেড়ে অবস্থান নেয়া এসব অভিবাসীর অধিকাংশই সাব সাহারান অঞ্চলের বাসিন্দা। সৈকতে দিন কাটানো অভিবাসীরা জানান তারা আর মরক্কোতে ফিরে যেতে চান না। মরক্কোতে পাসপোর্ট বা প্রয়োজনীয় নথি না থাকলে আপনাকে কোনো কাজ দেওয়া হবে না। সেখানে আপনাকে চরম দুর্ভোগ পোহাতে হবে এবং কিছুই জুটবে না। ঠিক এই কারণেই আমরা ইউরোপে যেতে চাই। আমরা ইউরোপে কাজ করে আমাদের জীবনকে সুন্দর ও উন্নত করে তুলতে চাই। গত সপ্তাহে সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক মানুষ হঠাৎ অনুপ্রবেশের পর স্পেনের সেউতায় এখনও অবস্থানরত হাজার হাজার অভিবাসীর পরিস্থিতি সামাল দিতে স্থানীয় কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খাচ্ছে। রেড ক্রসের মানবিক সহায়তা কার্যক্রম শুরুর পর আশ্রয় প্রার্থীরা লেখা প্ল্যাকার্ড হাতে খাবার সংগ্রহের জন্য সারিবদ্ধভাবে দাঁড়ান। সমাজকর্মীরা জানান ৫ দিন পর এই প্রথম তারা কোনো সহায়তা পেলেন। সেউতাতে অবস্থানরতদের মধ্যে অনেকেই সুদান, ইয়েমেন ও মালির মতো সংঘাত কবলিত দেশ থেকে আসা আশ্রয় প্রার্থী। নাহিদা রিন্থি, ৭১। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ, এর মধ্যে ইউরোপে তীব্র তাপপ্রবাহ ও দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। তাপদাহে ইতালির ২৫টি শহরে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। জার্মানিতে গেল ৩ মাসে গরমে মৃত্যু হয়েছে প্রায় ১০,০০০ মানুষের। একই সময়ে গ্রিস, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে চলছে ব্যাপক তৎপরতা। এদিকে চলতি বর্ষা মৌসুমে সৃষ্ট বন্যায় দুর্ভোগে ভারতের আসাম ও কেরালার মানুষ। এই দুই রাজ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। অরিসুল ইসলামের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাব যেন একই সঙ্গে দেখছে বিশ্বের দুই প্রান্ত। একদিকে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড তাপমাত্রা ও দাবানল, অন্যদিকে টানা বৃষ্টি ও বন্যায় নাকাল ভারতের কয়েকটি রাজ্যের মানুষ। অস্বাভাবিক তাপমাত্রার কবলে ইতালির জনজীবন। দেশটিতে তাপমাত্রা ওঠানামা করছে ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ২৫টি শহরে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। এরই মধ্যে জার্মানির সরকারি জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত তীব্র গরমে দেশটিতে প্রায় ১০,০০০ মানুষের মৃত্যু হয়েছে। গ্রিসের পের্তো জার্মেনো এলাকায় দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ১,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর শত শত সদস্য। ফ্রান্সের ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে সজাগ ফায়ার ফাইটাররা। এদিকে ১২২ বছরের সর্বোচ্চ তাপমাত্রা দেখছে দক্ষিণ কোরিয়ার মানুষ। তীব্র গরমে সেখানে প্রাণ গেছে বহু মানুষের। তাপদাহে অসুস্থ হয়েছে ২,০০০-এরও বেশি মানুষ। এ অবস্থাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং।
অন্যদিকে ভারতে চলমান বন্যায় ভোগান্তিতে বিভিন্ন রাজ্যের মানুষ। পানিতে তলিয়ে রয়েছে আসামের প্রায় 400 গ্রাম। পানিবন্দী 7 জেলার লাখো মানুষ। বন্যায় বিপর্যস্ত কেরালার মানুষও। এ অবস্থায় বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্যটির কয়েক জেলার শিক্ষা প্রতিষ্ঠান। স্থগিত রাখা হয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষাও। দুর্যোগে ভারতের 2 রাজ্যে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। এছাড়া ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে পড়েছে জম্মু ও কাশ্মীর। শ্রীনগর জম্মু জাতীয় মহাসড়ক সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। অরিসুল ইসলাম, ৭১। বিরূপ আবহাওয়ার কারণে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির মুখে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। এতে অন্তত 14 জন আহত হয়েছে। এয়ার ইন্ডিয়া জানায় তাদের AI2379 উড়োজাহাজটি মঙ্গলবার ফুকেত থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের শুরুতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও মাঝপথে হঠাৎই আবহাওয়া চরম আকার ধারণ করে। শুরু হয় এয়ার টার্বুলেন্স। এ সময় হঠাৎ তীব্র ঝাঁকুনি দিয়ে মাঝ আকাশ থেকে 300 ফুট নিচে নেমে যায় উড়োজাহাজটি। এতে একজন বিমানকর্মী সহ 13 জন যাত্রী আহত হয়। পরে পাইলট পরিস্থিতি সামলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় ঘটনাটি তারা তদন্ত করে দেখছেন। মালয়েশিয়ার নেগারি সেম্বিলান রাজ্যের লিঙ্গিতে সহকর্মীদের মধ্যকার সংঘর্ষে 3 বাংলাদেশি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। ঘটনায় জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। নেগারি সেম্বিলান রাজ্যের পুলিশ জানায় সোমবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পারে তারা। পরে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুয়া মাঙ্গিস এস্টেট থেকে আরও 2টি মরদেহ উদ্ধার করা হয়। নিহত 3 জনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, তবে তাদের বিস্তারিত পরিচয় জানায়নি মালয়েশিয়া পুলিশ। আহত বাংলাদেশি বর্তমানে রেমবাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে হতাহতরা সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় থাকতেন। ঘটনাটির কারণ জানতে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে দুপুর 1টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।